মুস্কান আক্তার। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের মির্জাপুরে। ঘটনাটি আমার এক বান্ধবীর সাথে ঘটেছিল। কিছু ব্যক্তিগত কারণে তার নাম গোপন রাখছি। প্রথমেই বান্ধবীর কিছুটা বর্ণনা দিই। এখানে ওর নাম নিচ্ছি সুমি। সুমি ওর মামার বাড়ির থেকে পড়াশোনা করে। ওর মামার বাড়িতে ওর দিদা আর ও থাকে। ওর মামা চাকরির উদ্দেশ্যে বাইরে থাকেন, আর দাদু 2 বছর আগে মারা গেছেন। সুমির মামার বাড়িটা বেশ নির্জন জায়গায়। বাড়ির পিছন দিকে কবরস্থান, সামনে পাঁচিলের ওপারে একটা বড় পুকুর, তার পাশে একটা তাল গাছ। গাছটায় কখনো তাল ধরতে দেখা যায়নি। আর বাড়ির পাশ দিয়ে সরু একটা রাস্তা গেছে, যা একটা বাঁশবাগানের ভিতর দিয়ে গেছে। আশেপাশে কোনো বাড়ি নেই বললেই চলে। আমি আমার ভাষায় ঘটনাটি লিখতে শুরু করলাম। 2020 সালে আমার বয়স তখন 16। তখন আমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ফেসবুকের মাধ্যমে। সেটা ভালো লাগার সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক আমি জানি না। ছেলেটার নাম আরিয়ান। ওর বাড়ি আমার বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে। আরিয়ানকে কখনো আমি নিজের ছবি দেই, কখনো ভিডিও কল করিনি, শুধু ফোনে কথা বলতাম। তখন লকডাউন ছিল, তাই দেখা করার কোনো সুযোগ ছিল না। আরিয়ান আমার কথার প্রেমে পড়েছিল। এইভাবে 6 মাস কেটে গেল। ততদিনে আমি আরিয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমরা একদিন দেখা করার সিদ্ধান্ত নিই, আর এইটাই সব থেকে বড় ভুল ছিল। বিকেলবেলায় আমি দেখা করার জন্য বের হই। আরিয়ান আগেই চলে আসে। যখন গেলাম তখন আরিয়ান আমার দিকে একবার তাকালো, তারপর চুপচাপ মাথা নিচু করে বসে রইল। আমি ওর পাশে বসে রইলাম। মনে মনে ভাবছিলাম আরিয়ান হয়তো কথা বলতে একটু লজ্জা পাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর আরিয়ান বলে উঠল, তুমি আজকের পর থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আমাকে ফোন বা টেক্সট করবে না। আমি বললাম, কেন, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আরিয়ান বলল, না, তুমি কোনো ভুল করনি। যত ভুল আমি করেছি। তোমার মুখ না দেখে তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলাটাই আমার ভুল। আমি বুঝতে পারলাম আমাকে ওর পছন্দ হয়নি। আমার খুব কষ্ট হলো। এতটা অপমানিত আমি এর আগে কখনো বোধ করিনি। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আরিয়ান তাড়াহুড়ো করে ওখান থেকে একটা বাইক নিয়ে চলে গেল। আমি বেশ কিছুক্ষণ ওখানে বসে কান্না করলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আরিয়ানকে কিভাবে পাবো। মাথা ভর্তি চিন্তা আর বুক ভর্তি কষ্ট নিয়ে ওখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একবার ফোন করলাম, দেখলাম আরিয়ানের ফোনটা অফ। সারা রাত আমার ঘুম আসলো না। বারবার আরিয়ানের বলা কথাগুলো মনে পড়ছে। বারবার ওর করা অপমান আমার বুকে এসে বিঁধছে। সারা রাত অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন অফ। রাতে আর খিদে ছিল না, খাবার খাইনি। সকালেও তেমন কিছু খেলাম না। একটা রাতের মধ্যে আমার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আরিয়ানকে বশীকরণ করব। এদিক ওদিক খোঁজ খবর নিয়ে আমি একটা কবিরাজের ঠিকানা পাই, এবং পরের দিনই আমি কবিরাজের আস্তানায় রওনা দিই। আমার বাড়ির থেকে 2 গ্রাম পরে কবিরাজের বাড়ি। সে গ্রামটা খুব ছোট্ট এবং নির্জন। একটা বড় পাকুর গাছের তলায় টালির চালের বাড়ি, চারিদিকে কাঠ দিয়ে বেড়া দেওয়া। কবিরাজ উঠোনের রোদে চেয়ার নিয়ে বসে আছেন। বয়স ওই 54 হবে। ভারী চেহারা, চুল দাড়িতে মুখটা পুরো ঢেকে গেছে এবং গায়ের রং অস্বাভাবিক ফর্সা। আমাকে দেখেই কি সমস্যা জানতে চাইলেন। আমি সব কথা খুলে বললাম। তারপর উনি আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন। আমাকে বসতে বলে উনি বাইরে চলে গেলেন। ঘরে একটা চৌকি, একটা ছোট্ট গ্যাস আর একটা টিনের বাক্স। কিছুক্ষণ পর উনি বাইরে এসে 3টে তাবিজ দিলেন। একটা আমার বাঁ হাতে পড়তে বললেন, একটা পুরুষ তাল গাছের গোড়ায় পড়তে বললেন, আর একটি পুরনো কবরস্থানে 2 কবরের মাঝখানে পড়তে বললেন। 1 সপ্তাহের ভিতরে কাজ হবে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি। বাড়ি আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বাড়ি এসে প্রথমে তাবিজটা হাতে পড়লাম। তারপর আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেখানে একটা তাল গাছ আছে, ওখানে একটা তাবিজ পুঁতে আসলাম।
আর আমাদের বাড়ির কাছের কবরস্থানে 2 কবরের মাঝে একটা পুঁতে দিলাম। আমার কাজ শেষ। বাড়ি এসে হাত পা ধুয়ে খাবার জন্য ঘরে চলে গেলাম। দিদা তখন দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল। আমি খেয়ে দিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। সাথে সাথেই ঘুম চলে এলো। ঘুম থেকে উঠে দেখি সকাল 9:45 বাজে। আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেছে। ফোন চেক করলাম, দেখলাম 9:45 বাজে। কিন্তু কি করে? আমি যখন শুয়েছিলাম তখন তো 4টে বাজে। আমি 18 ঘন্টা কিভাবে ঘুমিয়েছিলাম? তাড়াহুড়ো করে উঠলাম। বাইরে যেতেই দিদা জিজ্ঞাসা করলো, কিরে, তোর কি শরীর খারাপ? রাতে এতবার করে ডাকলাম, উঠলি না। সকাল থেকে ডাকছি, উঠছিস না, হয়েছেটা কি? আমি বললাম, না কিছু না। ভাবতে ভাবতে আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে খাবার খেলাম। চুলগুলো ভিজে ছিল, তাই ছাদের রোদে গেলাম চুল শুকাতে। হঠাৎ করেই আমার চোখ পড়ল কবরস্থানের 2 কবরের মাঝখানে, যেখানে আমি তাবিজটা পুঁতেছিলাম। জায়গাটা খোঁড়া। মনে হচ্ছে কেউ যেন ওখানকার মাটি কুপিয়েছে। আমার মাথায় একটা পাথর পড়ল। মনে মনে ভাবলাম, আমার তাবিজটা কেউ নিয়ে যায়নি তো? মনে মনে ঠিক করলাম, দুপুরে যখন দিদা ঘুমোবে তখন গিয়ে একবার দেখে আসব। দুপুর হতেই খাবার খেয়ে দিদা ঘরে চলে গেল। তারপর আমি গেলাম কবরস্থানে তাবিজটা দেখতে। গিয়ে দেখলাম হা করে গর্ত হয়ে আছে। আমি ভিতরে উঁকি মেরে দেখলাম তাবিজটা আছে কিনা। তাবিজটা নেই। হাত দিয়ে মাটিগুলো সরিয়ে ভালো করে দেখতে যাব, এমন সময় পায়ের তলার মাটি সরে যায়। গর্তের ভিতর আরিয়ানের কাটা মাথা। আরিয়ানের চোখ দুটো খোলা, মাথার চুলগুলো প্রায় উঠে গেছে, ঠোঁট কেটে অঝরে রক্ত পড়ছে। আমি ওখান থেকে পালাতে যাব, এমন সময় একটা কবরের বসে আমার পা ডুবে যায়। আমি কোনো রকমে ওখান থেকে বেরিয়ে এসে জ্ঞান হারাই। এ কি দৃশ্য দেখলাম আমি কল্পনাও করতে পারছি না। এমন দৃশ্য এর আগে আমি আমার জীবনে কখনো দেখিনি। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে, পাশে আমার দিদা এবং আমার পাড়ার একজন মামা। তারপর ডাক্তার কিছু ওষুধ দেয়। 3 দিন লাগে আমার সুস্থ হতে। এই 3 দিন রাতে আমি দিদার কাছেই শুতাম। রাতে ঘুম আসতো না। সবসময় মনে হতো কেউ যেন আমার পাশে আছে। আমি অনুভব করতে পারতাম কারোর উপস্থিতি। আরেকদিনের ঘটনা বলি। বাইরের উঠোনে আমি আর দিদা বসে আছি। দিদা আমার মাথায় তেল দিচ্ছে। হঠাৎ করে আমার চোখ গেল সেই তাল গাছটার উপর। আমি দেখলাম আরিয়ান ওই তাল গাছটায় ঝুলছে। আমি চিৎকার করে দিদাকে জড়িয়ে ধরলাম। তারপর চোখ খুলে দেখলাম সব স্বাভাবিক, তাল গাছে কেউ ঝুলছে না। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। এখনো আরিয়ান ফোন করেনি। পরের দিন আমি আবার কবিরাজের উদ্দেশ্যে রওনা দিই। গিয়ে সবকিছু খুলে বলি। উনি বলেন, তোমার সাথে যেগুলো ঘটছে সেটা তোমার মনের ভুল, আর এখনো আরিয়ান কেন তোমার সঙ্গে যোগাযোগ করেনি সেটা আমি দেখছি। তারপর উনি হাত গুনে দেখে বললেন, না, আমি যা দেখছি তাতে তো এই কয়েকদিনে ছেলেটা তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে। তারপর উনি বললেন, দেখছি কি করা যায়। কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, একটা পাথর তোমার সারা শরীরে ছুঁয়ে দিলে হয়তো কাজ হতে পারে। আমি কিছু না ভেবেই সম্মতি জানালাম। কবিরাজ আমার সারা শরীর উলঙ্গ করে একটা পাথর ছুঁয়ে দিল সব জায়গায়। তারপর কবিরাজ বলল, 3 দিনের ভিতর কাজ হবে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। বাড়ি এসে স্নান করে খাবার খেয়ে ফোন দেখছি। রাতে আর খাবার খেলাম না, ঘুমিয়ে পড়লাম। দিদার ঘরে চলে গেল। আমি আমার ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার শরীরে হঠাৎ করে ভীষণ ব্যথা শুরু হলো। আমার ঘুম ভেঙে গেল। তখন বাজে রাত 2টো। আমার হাত পাগুলো খুব জ্বালা পোড়া করছে। মনে হচ্ছে আমার সারা শরীরে আগুন লেগেছে। লাইট জ্বালালাম। আয়নায় দেখলাম আমার গায়ে, হাতে, সমস্ত শরীরে নখের আঁচড়, আমার গলায় কামড়ানোর দাগ। কিছুক্ষণ অবাক হয়ে চুপ করে বসে রইলাম। বাকি রাতটুকু টেনশনে আমার ঘুম হলো না। সকাল হতেই স্নান করলাম। গায়ে জল পড়তেই নখের আঁচড়ের দাগ, কামড়ানোর দাগ।
সব কেমন জানি মিলিয়ে গেল। গোটা শরীরের দাগ মুছে গেল, যেন আমার শরীরে কিচ্ছু হয়নি। রাতে ঠিকভাবে ঘুম হয়নি বলে আমি একটু বাইরে বিছানা পেতে শুয়ে থাকলাম। মনে মনে ভাবছি আমার সাথে এগুলো কেন হচ্ছে। এগুলো ভাবতে ভাবতে কখন জানি না ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠে দেখি সকাল 11টা বাজে। আমার গা জ্বরে পড়ে যাচ্ছে। উঠে কিছু খেয়ে একটা জ্বরের প্যারাসিটামল খেলাম। মনে মনে ভাবছি দিদাকে সব খুলে বলি, কিন্তু দিদাকে বললে দিদা অনেক চিন্তা করবে, তাই দিদাকে বললাম না। এইভাবেই সারাটা দিন কেটে গেল। ওই দিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা এমন যে আরিয়ান ওই তাল গাছটার নিচে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, কি হলো, তুমি আমাকে ডেকেছ আর এখন আমাকে দেখেই ভয় পাচ্ছ? এটা বলার পর সে পৈশাচিক ভাবে হেসে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি সকাল হয়ে গেছে। দিদা অনেক আগে উঠে পড়েছে। এখনো আমার জ্বরে গা পড়ে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। উঠে খাবার খেয়ে আমি একটা ওষুধ খেলাম। দিদা আমার এই অবস্থা দেখে একজন পীরের কাছে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমি গেলাম না। দিদা মসজিদ থেকে দোয়া পড়া পানি নিয়ে এসে আমাকে খাওয়ালো। তারপর কিছুটা জ্বর ছেড়ে গেল। শরীরটাও কেমন হালকা লাগলো। মনটা শান্ত মনে হচ্ছিল। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে উঠে শরীরটা খুব ভালো লাগছে। ভাবলাম হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তখনও কিছু ঠিক হয়নি। 3 দিন হয়ে গেছে, এখনো আরিয়ানের সাথে কথা হয়নি। মাঝে 2বার ফোন করেছিলাম, কিন্তু প্রতিবারের মতন ফোন অফ। আমি আবার কবিরাজের কাছে গেলাম। গিয়ে কবিরাজকে সব কিছু বললাম, আমার সাথে যা যা হয়েছে। তারপর উনি বললেন, খুব শীঘ্রই ও তোমার সঙ্গে যোগাযোগ করবে, সব তারই লক্ষণ। আমি খুশি হয়ে গেলাম। বললাম, কিন্তু কতক্ষণ পরে? বলল, 24 ঘন্টা পরে, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে সহবাস করতে হবে। আরিয়ানকে পাওয়ার ইচ্ছা আমার এতটাই বেশি ছিল যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত কিছুই আমার মাথায় ছিল না। আমি কিচ্ছু না ভেবে সম্মতি জানালাম। সহবাস করার সময় কবিরাজ কি যেন ফিস ফিস করে বলছিল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি। বাড়ি এসে স্নান করে খাবার খেয়ে ঘরে এসে বসে আছি। নিজেকে কেমন যেন পাপী মনে হচ্ছে। মনে হচ্ছে নিজের গালে নিজে দুটো চড় মারি। সেদিন রাতে কিছু খেলাম না। হঠাৎ করে রাত্রিবেলা আমার ঘুম ভেঙে যায় একটা পচা গন্ধে। চোখ খুলে তাকাতেই দেখলাম আমার উপরে কেউ যেন ভাসছে। আমার দিকে তাকিয়ে মুখের দিকে তাকাতে বুঝতে পারলাম আরিয়ান ভাসছে আমার উপর, আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘর থেকে বাইরে বেরোতে যাব, এমন সময় দেখি আমার পায়ের কাছে আরেকজন আরিয়ান বসে আছে। আমি চিৎকার করবো, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি আবার শুয়ে পড়লাম। আমার শরীর পাথর হয়ে আছে। 2জন আরিয়ান, দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। দুজনে একই সঙ্গে হাত বাড়িয়ে বলছে, কি হলো, এসো এসো, ভয় পাচ্ছ কেন? তুমিই তো আমাকে ডেকেছ, তাই তো আমি এসেছি। উপরে ভেসে থাকা আরিয়ান থপ করে আমার উপর পড়ল। আমি জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফিরল ভোরের আজানের শব্দে। আমার সারা শরীরে ভীষণ ব্যথা। হাতে পায়ে নখের আঁচড়। আমার বাঁ হাতে যে তাবিজটা ছিল সেটা নেই। জানি না কোথায় গেছে। আমার দুটো পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। দিদা ঘুম থেকে উঠে পড়েছে নামাজ পড়ার জন্য। আমি দিদার চোখের আড়াল হয়ে স্নান করতে গেলাম। স্নান করার সময় দেখলাম শরীরে জল পড়তেই অদ্ভুতভাবে আবারও শরীরের দাগগুলো সব মিলিয়ে গেল। কিছুটা বেলা হতেই আমি আবার কবিরাজের কাছে যাই। গিয়ে দেখি আজ প্রথম কবিরাজের বাড়িতে অনেক লোক এসেছে। কবিরাজ রাতের বেলায় হার্ট অ্যাটাকে মারা গেছে। সকালবেলায় একজন মাছ বিক্রেতা কবিরাজকে রাস্তায় পড়ে থাকতে দেখে। পোস্টমর্টম করে জানা যায় উনি ভয়ে হার্ট অ্যাটাক করেন। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি চুপচাপ ঘরে বসে আছি। দুপুরবেলা আমার ফোনটা বেজে উঠল। আমি দেখলাম আরিয়ানের নাম্বার।
ফোন ধরতেই একজন মহিলার গলা। উনি বললেন, কে তুমি, এতবার ফোন করেছো? আমি বললাম, আগে আমি আরিয়ানের বান্ধবী, আরিয়ানের সঙ্গে আমার একটু দরকার ছিল। ওপার থেকে মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? উনি বললেন, আরিয়ান আজ 12 দিন হলো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শোনার পর আমার সময় থমকে গেল। ফোনটা অজান্তেই আমার হাত থেকে পড়ে গেল। আমার সাথে যেদিন দেখা করেছিল সেই দিনও মারা গেছে। তাহলে এতদিন আমি একজন মৃত মানুষকে বশীকরণ করলাম। আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি ছুটে গিয়ে আমার দিদাকে সব কিছু বললাম। দিদা আমাকে একজন পীরের কাছে নিয়ে গেল। পীর 3টে তাবিজ দিয়ে দিলেন এবং বললেন, প্রতিদিন তোমার সাথে ওই ছেলেটির আত্মা সহবাস করতে আসতো, শুধু সেই দিনই আসতে পারেনি যেদিন তুমি দোয়া পড়া পানি খেয়েছিলে। তারপর বললেন, কবিরাজ তাবিজগুলো যেখানে যেখানে পুঁততে বলেছিল ঠিক সেখানে সেখানেই তাবিজগুলো পুঁতে দিয়ে আসবে। আর এই 3 নম্বর তাবিজটা বাঁ হাতে 21 দিন পর্যন্ত পড়ে থাকতে হবে। তারপর খুলে গঙ্গার জলে ফেলে দিতে হবে। যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কাজগুলো করার পর আর কোনো সমস্যা হয়নি। এখন সব স্বাভাবিক। এই ছিল ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ভাবতেই পারিনি শেষে গিয়ে ঘটনাটা এমন হবে। আমার তো মনে হয় মুস্কান যে ঘটনাটা পাঠিয়েছে, এই ঘটনায় যে ওই তান্ত্রিকটা ছিল, যে কবিরাজটা ছিল, ওই কবিরাজটা ছিল তো প্রথমত খুব বদমাইশ। কারণ নইলে ও কেন সুমির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইবে, ফার্স্ট অফ অল এটা। এবং বহু ক্ষেত্রেই আমরা দেখেছি এমন বহু মানুষ আছেন যারা কিনা, বহু সাধক আছেন যারা আসলেই সাধনার অন্য মানে বের করেন, যারা সাধনাকে অন্য মার্গে নিয়ে যান, নিম্নমানের সাধনা করেন। এবং এই নিম্নমানের সাধনা যারা করেন তাদের কিন্তু জীবনে যে শেষ পর্যায়টা খুব সুন্দর হয় তা কিন্তু নয়। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এমন অনেক সাধকদেরকে চিনি যারা প্রকৃত অর্থে মায়ের সাধনা করেন, এবং তাদের কাছ থেকে আমি এমন অনেক কিছু জেনেছি যেখানে খারাপ তন্ত্র, নিম্নমানের সাধনা, এই ধরনের কাজ যারা করেন তাদের কিন্তু শেষ জীবনটা খুব একটা ভালো হয় না। যেভাবে এখানে সেই যে কবিরাজ ছিলেন, ইনি কিন্তু মারা গেলেন হার্ট অ্যাটাকে, এবং পোস্টমর্টমে জানা গেল যিনি প্রচন্ড ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছেন। কিসের ভয় পেয়েছেন? আরিয়ানের ভয় পেয়েছেন নাকি অন্য কোনো বিদেহী আত্মার ভয় পেয়েছেন? উই ডোন্ট নো, আমরা জানি না। সব প্রশ্নের উত্তর হয় না, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, বা হয়তো সব প্রশ্নের উত্তর খুঁজতেও নেই, কারণ সব উত্তর মনের মতো হয় না। চলে যাব আজকে পরবর্তী ঘটনায়। 2023 সাল, সবেমাত্র সার্ভে ডিপ্লোমা পাশ করেছি। নতুন ক্যারিয়ারের শুরুতেই সুযোগ এলো একটি টানেল কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার। পোস্টিং হলো পাহাড় আর মেঘের রাজ্য নাগাল্যান্ডে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর উন্নতির লক্ষ্যে যে প্রজেক্ট চলছিল, আমি ছিলাম তারই একজন কর্মী। ডিমাপুর থেকে কোহিমা যাওয়ার পথে লোকালয় থেকে প্রায় 30-40 কিলোমিটার ভিতরে দুর্গম পাহাড় আর নিঝুম অরণ্যের বুক ছিঁড়ে আমাদের কর্মস্থল। জায়গাটির নাম জিজি পাহাড়। চারিদিকে ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো যেন ঢুকতে ভয় পায়। সেই জনমানবহীন নির্জনতায় আমাদের থাকার জায়গা আর অফিস ছিল টিনের তৈরি অস্থায়ী ঘরে। সেই গহীন জঙ্গলে আমরা কয়েকজন ইঞ্জিনিয়ার, শ্রমিক এবং নর্থ ইস্ট রেলওয়ের স্টাফরা থাকতাম। আধুনিক পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এক অন্য জগতে দিন কাটাচ্ছিলাম, যেখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনই তার রহস্য ছিল গভীর। আমাদের বয়স তখন মাত্র 20-22 বছর। যৌবনের জেদ আর রোমাঞ্চে ভরপুর 4 বন্ধু মিলে জীবনে প্রথমবার বাড়ির বাইরে কর্মজীবন শুরু করেছি। জিজি পাহাড়ের সেই গহীন অরণ্যে আমাদের একটাই ঘর। ডিউটি ছিল ভাগ করা, 2 জনের দিনে, বাকি 2 জনের রাত্রিবেলা। টানেলের ভিতরে আমাদের মূলত কল ডিউটি করতে হতো।
হাতে ওয়াকিটকি, পায়ে গামবুট আর মাথায় সেফটি হেলমেট পরে সেই ঢালু পাহাড় বেয়ে নিচে নেমে টানেলে ঢুকতে হতো। প্রথম কিছুদিন সবকিছু বেশ স্বাভাবিকভাবেই কাটছিল, কিন্তু পাহাড়ের রাত মানেই অন্য এক জগৎ। ডিউটি শেষে রাতে যখন আমরা রুমে ফিরতাম, তখন সবাই নিজের মতন ব্যস্ত থাকতাম। কেউ বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলতাম, কেউ বা প্রেমিকার সাথে ফোনে গল্প করে নির্জনতা কাটাতাম। এমনই এক রাতে আমি আর আমার এক বন্ধু ফোনে কথা বলতে বলতে একটু দূরে ক্যাম্পের বাইরে চলে আসি। নিঝুম পাহাড়ের রাস্তাগুলো ছিল মূলত আমাদের কাজের সুবিধার্থে কাটা মাটির রাস্তা। নেটওয়ার্কের খোঁজে হাঁটতে হাঁটতে কখন যে আমি আর আমার বন্ধু আলাদা হয়ে গিয়েছিলাম আমরা টের পাইনি। চারিদিকে নিখোশ কালো অন্ধকার, ঝেঁঝি পোকার ডাক পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই ফোনে প্রেমিকার সাথে কথা বলতে বলতে নেটওয়ার্ক চলে গেল, ফোনটা কেটে গেল। আর ফোনটা যখন কেটে গেল তখন সম্বিত ফিরতেই বুঝলাম আমি ক্যাম্প থেকে বেশ খানিকটা দূরে এসে পড়েছি এবং আমি একা দাঁড়িয়ে আছি। আমার একটু ভয় ভয় লাগলো। আমি ক্যাম্পের দিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক সেই মুহূর্তেই পাহাড়ের ধারের গভীর জঙ্গল থেকে হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কিরে ভাই, দাঁড়া, একসাথে যাবো, আমি তো এখানেই আছি। অন্ধকারে আমি বুঝতে পারছিলাম না ডাকটা কোন দিক থেকে আসছে। হঠাৎ দেখলাম ঘন গাছের আড়াল ভেদ করে সেই বন্ধুটি আমার সামনে এসে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ করে কাউকে অত কাছ থেকে আবির্ভূত হতে দেখে বুকটা কেঁপে উঠল। বন্ধুকে পেয়ে একটু আশ্বস্ত হলাম। দুজনে মিলে একসঙ্গে ক্যাম্পের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তার একটা মোড়ে এসে ও হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। এক দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে ধীর স্বরে বলে উঠল, জানিস ভাই, এই জায়গাটাতে আমি অনেকদিন ধরেই আছি। ওর কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। ভাবলাম, কি হলো, হঠাৎ এইসব কথা বলছে কেন? আমি বললাম, তবে ভাই, তুই তো আমাদের সাথে একই রুমে থাকিস, কবে থেকে জঙ্গলে আছিস তুই? ও কোনো জবাব দিল না। শুধু ওর চাউনি আর গলার স্বর কেমন যেন বদলে যাচ্ছিল। সেই মুহূর্তের অদ্ভুত নিস্তব্ধতা আর ওর এমন কথা আমাকে একটু ভয় পাওয়ালো। রাতের অন্ধকারে ক্যাম্পের দিকে ফেরার পথে রাস্তাটা একটা বাঁকে আসে। সেই বাঁকে এসে বন্ধুটি হঠাৎ করে থমকে দাঁড়ালো। অদ্ভুত একটা নির্লিপ্ত গলায় আমাকে বলল, তুই এগো ভাই, আমি ফোনটা শেষ করে আসছি। আমি দেরি করলাম না। ওই নিঝুম রাতে একা থাকার চেয়ে দ্রুত রুমে ফেরাই বুদ্ধিমানের কাজ মনে হলো। পাহাড়ের সেই খাঁচ কাটা মাটির পথ ধরে হাঁপাতে হাঁপাতে রুমে পৌঁছলাম। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই আমার রক্ত হিম হয়ে গেল। রুমে আমাদের 4টে বিছানা। লাইট জ্বালাতেই দেখলাম 3টে বিছানাতেই 3 জন গভীর ঘুমে আচ্ছন্ন। সবচাইতে ভয়ানক ব্যাপার হলো, যার সঙ্গে আমি একটু আগে জঙ্গলের মধ্যে হাঁটছিলাম, আমার সেই বন্ধুটি অঘরে নিজের বিছানায় ঘুমোচ্ছে। আমার মাথায় তখন বাজ পড়ার মতো অবস্থা। ও আমার আগে রুমে ঢুকলো কি করে? কারণ পাহাড়ের ওই একটাই রাস্তা, আর আমি ওকে পিছনে ফেলে এসেছি। সারা রাত একটা অদ্ভুত আতঙ্ক নিয়ে ঘরের মধ্যে কাটালাম। কাউকে কিছু বলার সাহস পেলাম না, কিন্তু বিছানায় শুয়ে চোখে এক ফোঁটা ঘুম এলো না। ছটফট করতে করতে কখন যে ভোর হলো জানি না। পরদিন সকালবেলা আমরা 8টার সময় টিফিন করতে বসলাম। তখন আর চেপে রাখতে পারলাম না। বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কি রে ভাই, তুই কি ম্যাজিক জানিস নাকি? কাল তো আমার সঙ্গে জঙ্গল পর্যন্ত গেলি, আবার আমার আগে রুমে ঢুকে পড়লি, কিভাবে হলো এটা? আমার কথা শুনে ও অবাক হয়ে আমার দিকে তাকালো। ও যা বলল তাতে আমার হাত থেকে টিফিনের বাটিটা প্রায় পড়েই যাচ্ছিল। ও বলল, পাগল নাকি? আমি কখন তোর সাথে গেলাম? অফিস থেকে ফেরার সময় তোর সাথে বেরোবো ভেবেছিলাম, কিন্তু সিনিয়ররা একটা কাজ দিয়ে আটকে দিল। আমি সিনিয়রের রুমে গিয়েছিলাম, তুই তো দেখলাম একাই নেটওয়ার্কের খোঁজে বকবক করতে করতে জঙ্গলের দিকে চলে গেলি। মুহূর্তের মধ্যেই আমার চোখের সামনেটা সব যেন পরিষ্কার হয়ে গেল।
কাল রাতে অন্ধকারের ভিতর থেকে যে আমাকে নাম ধরে ডেকেছিল, যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিল, এমনকি যে আমার সঙ্গে কথা বলছিল, সে আমার বন্ধু ছিল না। সে ছিল এমন কেউ বা এমন কিছু যা এই দুর্গম জিজি পাহাড়ের আদিম অরণ্যে ঘুরে বেড়ায়। সেই রাতে আমার পরিচিত বন্ধুর রূপ ধরে সে আসলে আমাকে পাহাড়ের আরো কোনো গভীরে, কোনো এক অতুল গহ্বরে নিয়ে যেতে চেয়েছিল। আজও ভাবলে শিউরে উঠি। যদি সেদিন আমি ওর কথা শুনে দাঁড়িয়ে যেতাম, তবে আজ হয়তো এই ঘটনাটা বলার মতো অবস্থায় থাকতাম না। সে ঘটনার পর দিনগুলো কাটছিল এক অদ্ভুত আতঙ্ক নিয়ে। আমাদের 4 বন্ধুর মধ্যে একজন তখন ছুটিতে বাড়িতে গিয়েছিল। রুমে আমরা এখন 3 জন। আমরা পেশায় সার্ভেয়ার, তাই আমাদের প্রধান অস্ত্র টোটাল স্টেশন মেশিনটি সবসময় আমাদের মাথার কাছেই স্ট্যান্ড করে রাখা হতো। যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা জানেন যে এই মেশিনের গুরুত্ব কতখানি। সেদিন ছিল আমার একা থাকার রাত। বাকি 2 বন্ধুর নাইট ডিউটি বা কল ডিউটি ছিল। পাহাড়ে রাত বাড়ার সাথে সাথেই চারিদিকে নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে ওঠে। আমি ঘরে একাই ছিলাম। একসময় ক্লান্তি আর ঘুমের ঘোরে তলিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ করে আমার তন্দ্রা টুটে গেল। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় আমি অনুভব করলাম আমার পায়ের কাছ থেকে কেউ একজন নিঃশব্দে হেঁটে যাচ্ছে, এবং সে হেঁটে গিয়ে আমার মাথার ধারের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালো। মশারির ভিতর থেকে আবছা অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার ঘরের জানালাটার পাশে দাঁড়িয়ে কেউ একজন স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের রুমমেটদের মধ্যেই কেউ একজন, যার ডিউটি শেষ হয়ে গেছে বা ডিউটি থেকে ফিরেছে, বা হয়তো ফিরে এসে কিছু খুঁজছে। কিন্তু হঠাৎ করে আমার নজর গেল ঘরের কোণে, যেখানে আমাদের সার্ভে মেশিনটা রাখা থাকে। দেখলাম স্ট্যান্ডটা ফাঁকা। তার মানে বন্ধুরা অলরেডি ডিউটিতে চলে গেছে। যদি ওরা ঘরে না থাকে, তবে জানলার ধারে দাঁড়িয়ে থাকা ওই ছায়াটা আসলে কি? মুহূর্তের মধ্যেই আমার সারা শরীর হিম হয়ে এলো। বুকের ধড়ফড়ানি যেন নিজের কানেই শুনতে পাচ্ছিলাম। মনে হলো আজ বোধ হয় আমার শেষ রাত। জিজির এই অভিশপ্ত জঙ্গল থেকে আর বুঝি বাড়ি ফেরা হবে না। ঠিক সেই চরম আতঙ্কের মুহূর্তে আমি ঘরের পিছন দিকে বেশ কয়েকজনের পায়ের শব্দ আর গলার আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম আমার বন্ধুরা কাজ সেরে ফিরছে। ওরা ঘরে ঢোকা মাত্রই আমি ধরপড় করে উঠে বসলাম। ভয় তখন আমার কথা আটকে যাচ্ছিল। কোনো মতে ওদের বললাম, জানিস, এই মাত্র ঘরের ভিতর কেউ একজন ছিল, জানলার ধারে দাঁড়িয়ে আমাকে দেখছিল। তোরা আসতেই সে অদৃশ্য হয়ে গেল। আমার কথা শুনে বন্ধুরা অবাক হলেও খুব একটা বিচলিত হলো না। ওদের মধ্যে একজন গম্ভীর হয়ে বলল, এই জন্যই তোকে বারবার বলি, এই পাহাড়ে থাকলে একটু নিয়ম মেনে চলতে হয়। রুমে ভগবানের একটা ছবি রাখ, ধূপটুপ দে। তোরা তো আমাদের কথা কানেই তুলিস না। সেদিন বুঝতে পারলাম এই গভীর জঙ্গলে আমরা শুধু একা নই। আমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এমন কিছু অশরীরী শক্তি, যাদের অস্তিত্ব বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। পরদিন সকালে আমরা যখন মেসের টিনের চালে বৃষ্টির শব্দের মাঝে জল খাবার খেতে বসেছিলাম, তখন আমাদের সাথে যোগ দিলেন আসামের একজন বয়স্ক সুপারভাইজার। লোকটা অনেকদিন ধরে এই পাহাড়ি এলাকায় কাজ করছেন। আমাদের ফ্যাকাশে মুখ আর রাতের আতঙ্কের কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আশেপাশের কেউ নেই এটা নিশ্চিত করে নিচু স্বরে বলতে শুরু করলেন সেই কাহিনীর মূল উৎস, যা শুনে আমাদের শরীরের রক্ত হিম হয়ে গেছিল। সুপারভাইজার জানালেন, আজ থেকে প্রায় বছর 5 আগে এই জিজি পাহাড়ের ছবিটা এমন ছিল না। তখন এই টানেলের কাজ শুরু হয়নি। পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট নাগা বস্তি ছিল। সেই বস্তিরই এক কিশোরী মেয়ে একদিন সন্ধ্যায় বুনো সবজি আর জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলের একটু গভীরে চলে এসেছিল। পাহাড়ের মেয়েরা সাধারণত খুব সাহসী আর পরিশ্রমী হয়।
তাই অন্ধকারকে সে ভয় পায়নি। কিন্তু সে জানতো না যে জঙ্গলের জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর কিছু মানুষরূপী পিশাচ ওঁত পেতে বসে আছে। সে সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে কয়েকজন লেবার মেয়েটিকে একা পেয়ে ওর উপর পাশবিক অত্যাচার চালায়। নিজেদের পাপ ঢাকতে তারা মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে এবং পাহাড়ের এক গভীর খাদে ফেলে দেয়। লোকালয় থেকে দূরে হওয়ায় সে বিচারহীন হত্যার খবর পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারেনি। কিন্তু সুপারভাইজার চোখ বড় বড় করে বললেন, মানুষ বিচার না করলেও প্রকৃতি ঠিকই বিচার করে। সে ঘটনার পর থেকেই এই এলাকাটা অভিশপ্ত হয়ে গেছে। সে নাগা মেয়েটির আত্মা আজ ওই পাহাড়ে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়। সে এখনো কাউকে বিশ্বাস করতে পারে না, বিশেষ করে বাইরে থেকে আসা পুরুষ মানুষদেরকে ও নিজের শত্রু মনে করে। তিনি আরো জানালেন যে শুধু আমরাই নই, গত কয়েক বছর ধরে এখানে কাজ করতে আসা বিভিন্ন লেবারদের সঙ্গে এমন সব অদ্ভুত ঘটনা ঘটেছে। কেউ গভীর রাতে কান্নার শব্দ শুনেছে, কেউ দেখেছে বনের ভেতর থেকে একজোড়া জলজ্যান্ত চোখ তাকে অনুসরণ করছে। সে রাতে আমার বন্ধুর রূপ ধরে যে আমাকে গভীর জঙ্গলে নিয়ে যেতে চেয়েছিল, সে আসলে ছিল সেই প্রতিশোধকামী আত্মা। সে আজও তার খনিদের খুঁজে বেড়াচ্ছে আর ভুলে ভরা এই আধুনিক জগতের মানুষদের উপর নিজের রাগ উগড়ে দিচ্ছে। আজ 2026-এর সেই দিনগুলো থেকে আমি অনেকটা দূরে ব্যস্ত শহরে কাজ করি। চারিদিকে নিয়ন আলো আর মানুষের ভিড়, কিন্তু আজও মাঝরাতে বৃষ্টির শব্দ শুনলে আমার কানে সেই টিনের চালের আওয়াজ ভেসে আসে। আমার মনে পড়ে যায় আধুনিক বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং যেখানে এসে থমকে দাঁড়ায়, সেখান থেকে শুরু হয় প্রকৃতির এক আদিম রহস্যময় জগৎ। সুপারভাইজারের সেই কাহিনীটি শোনার পর আমি বুঝেছি, যেখানে মানুষের নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে যায়, সেখানে প্রকৃতি বা কোনো অদৃশ্য শক্তি তার প্রতিশোধ নেওয়ার জন্য জেগে ওঠে। সেই নাগা কিশোরীটির উপর যে অন্যায় হয়েছিল তা হয়তো কোনোদিন কোনো আদালতের নথিতে উঠবে না, কিন্তু জিজির গহীন অরণ্য সেই অন্যায়ের সাক্ষী হয়ে আছে। সে অতৃপ্ত আত্মা আজও হয়তো টানেলের প্রতিটি বাঁকে, অন্ধকারের প্রতিটি খাঁজে খাঁজে খুঁজে বেড়ায় তার সেই খনিদের। আমরা সার্ভেয়াররা মাটির পরিমাপ করি, পাহাড়ের ঢাল মাপি, কিন্তু মানুষের মনের ভিতরে থাকা অন্ধকার বা প্রকৃতির সেই অতল রহস্য মাপার কোনো যন্ত্র আজও তৈরি হয়নি। সে রাতে আমার বন্ধুর রূপ ধরে যে ছায়াটি আমাকে ডাক দিয়েছিল, সেটা হয়তো আমাকে মারতে চায়নি, বরং চেয়েছিল তার একাকিত্বের সঙ্গী বানাতে। অথবা হয়তো সে চেয়েছিল আমাদের মনে করিয়ে দিতে যে এই পাহাড় শুধু আমাদের কাজের জায়গা নয়, এটি তাদেরও রাজত্ব, যাদের আমরা দেখতে পাই না। জিনিসপত্র গুছিয়ে আমরা জিজির সেই অস্থায়ী ক্যাম্প ছাড়লাম। পেছনে ফেলে এসেছিলাম আমাদের ভয়, আমাদের বন্ধুত্বের এক চরম পরীক্ষা, আর সেই সার্ভে মেশিনটি, যা হয়তো আজও সেই টানেলের গভীরে কোনো এক অশরীরী উপস্থিতির প্রমাণ দিচ্ছে। পাহাড়ে ফেরা হয়তো আর হবে না, কিন্তু জিজির সেই ডাক আমার স্মৃতির গহীনে চিরকাল বেঁচে থাকবে। আজও আয়নায় তাকালে মাঝে মধ্যে মনে হয় অন্ধকারের পিছন থেকে কেউ যেন আমাকে দেখছে। কান পাতলে শুনতে পাই সেই ফিসফিসানি, কে ভাই দাঁড়া, একা কোথায় যাবি? এই ছিল ঘটনা। নতুন বাড়ি করার মাস 2-3 পরে এই খায়রুল হুজুরের বাবা বিয়ে শাদী করেন। আল্লাহর রহমতে খায়রুল হুজুরের বাবার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়। প্রথমে পুত্র সন্তান, যার নাম এই খায়রুল, আর পরবর্তী যে কন্যা সন্তান অর্থাৎ তার ছোট সন্তান, তার নাম রাখেন ইয়াসমিন। মূলত ঘটনাটি এই ইয়াসমুন আপুর সাথে ঘটেছে। তো যেহেতু ওনারা একদম রক্ষণশীল মুসলিম পরিবার, এই খায়রুল হুজুরকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন যেরকম, ঠিক তেমনি ইয়াসমিন আপু যখন একটু বড় হয়েছেন তখন তাকেও মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, একটা হেফজোখানায় ভর্তি করে দেওয়া হয়, অর্থাৎ হাফিজি মাদ্রাসায়। উনি আস্তে আস্তে লেখাপড়া করতে করতে হেফজ শুরু করেছেন। ওই মাদ্রাসায় বাৎসরিক একটা শিক্ষা সফরের আয়োজন করা হয় বাচ্চাদেরকে নিয়ে। উনি যখন হেফজ বিভাগে উঠেছেন তখন তার বয়স 13-14 বছর হয়ে গেছে, বা এরকম 15 বছরের কাছাকাছি এরকম একটা সময় হবে আর কি। শিক্ষা সফরে তো যাবেন। এই ইয়াসমিন আপু পড়তেন একটা মহিলা মাদ্রাসায়।
সেখানে মহিলা যারা টিচার ছিলেন তাদের তত্ত্বাবধানে থেকেই হেফজ ওনাদের পড়তে হতো। শিক্ষা সফরে যখন ওরা যাবেন তখন কিন্তু এই পুরো সফরটাতে ওই মাদ্রাসার যিনি একদম প্রধান শিক্ষক, উনি আবার পুরুষ ছিলেন, উনি এই আয়োজনটা সম্পন্ন করতেন। যেহেতু এই মেয়ে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, তাদের পর্দার বিষয়টাও মেনটেন করতে হবে, তাদের নিরাপত্তার বিষয়টাও মেনটেন করতে হবে। তো সেভাবেই ওনারা প্রতি বছরই পরিকল্পনা করেন, সেটা বাস্তবায়নও করেন। তো এবছরও ওনারা সেই পরিকল্পনা করেছেন। ওনারা যেই জায়গাতে গিয়েছিলেন এই জায়গাটা নাটোরের কোনো একটা জায়গায় হবে, এক্স্যাক্ট লোকেশনটা আসলে জানা যায়নি, ওইভাবে বলতে পারেন নাই ওনারা যে এক্স্যাক্ট কোথায় এটা করা হয়েছিল। ওখানে গিয়ে বেশ কিছু জায়গায় ওনারা ঘোরাঘুরি করেছেন। তো কথা ছিল যে এই মাদ্রাসার স্টুডেন্ট যারা মেয়ে বাচ্চা যারা আছেন তাদের সাথে তো শিক্ষকরা তো থাকবেন, অর্থাৎ যারা নারী শিক্ষক আছেন তারা তো থাকবেন তাদের তত্ত্বাবধানের জন্য। তো একটা জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তখন ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ছিল, বেশ শীত ছিল, আর উত্তরবঙ্গের এই সাইডটাতে তো বেশ শীত পড়ে। রাতের বেলা দেখা গেল লেপ স্বল্পতা। এখন কি করা যায়, এদিকে এক্সট্রা লেপও নাই। এই লেপ স্বল্পতা দেখে এই ইয়াসমিনাপুর একজন মহিলা শিক্ষক উনি মুহতামিম সাহেবকে বললেন যে এখান থেকে কাছাকাছি একটা জায়গায় ওনার এক আত্মীয় বাড়ি আছে, ওখানে গিয়ে রাত কাটানো যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু অল্প লেপ সংকট, অর্থাৎ দুটো লেপ সংকট, তাই দুজন লোক অর্থাৎ এই শিক্ষক আর ইয়াসমিন আপু, উনি ইয়াসমিন আপুকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন। এই টিচার আবার ইয়াসমিন আপুকে খুব স্নেহ করতেন, চিন্তা করেন ইয়াসমিনকে নিয়ে যাই সাথে করে। এরপর ওই শিক্ষক অনুমতি দিলেন, ঠিক আছে আপনারা যান। তারাও এগিয়ে দিয়ে আসেন ওই আত্মীয় বাড়ি পর্যন্ত। তো সেখানে যাবার পর সব কিছু ঠিকঠাক, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ওনারা যেখানে উঠেছিলেন প্রথমে, সেখান থেকে হয়তো বা ম্যাক্সিমাম 30 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে পায়ে হাঁটা রাস্তা ছিল, এই জন্য খুব কাছাকাছি জায়গায় থাকার কারণে ওনারা সেখানে গিয়েছিলেন। তো ওই রাত্রে ওনারা সেখানে থাকেন। পরদিন আবার একটু ঘোরাফেরার বন্দোবস্ত করা ছিল, তো ওনারা ঘুরেছেন, ঘোরাঘুরি করে আবার ওই বাড়িতে চলে আসেন। তারপরের দিন আবার চলে যাওয়ার কথা, অর্থাৎ ওই রাত পার করার পরে ওনারা আবার ওনাদের মাদ্রাসায় ফেরত আসবেন। যেই বাড়িতে ওই মহিলা শিক্ষক ইয়াসমিন আপুকে নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ির যিনি মহিলা তিনি আবার সম্পর্কে ওই মহিলা শিক্ষকের খালা হতেন, যার কারণে আত্মীয়তার সম্পর্ক। উনি তো এইটা নিয়ে তো কোনো অন্যরকম চিন্তাভাবনা করেন নাই। তো ওই খালার আবার একটা ছেলে ছিল যার নাম হচ্ছে সিফাত। এই সিফাত ছেলেটা তখন এইচএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। এই ছেলেটা আবার বেশ একটু দুষ্টু কিসিমের ছিল। দুষ্টু বলতে খুব এক্সট্রিম লেভেলের দুষ্টু না, তবে বেশ চঞ্চল, কিছুটা দুষ্টু আর কি। এদিকে বাড়িতে একজন খাস পর্দাকারী মহিলা আসছেন, একজন তো না দুইজন, এর মধ্যে একটা মেয়ে আসছে। এই সিফাতের আবার একটা দুষ্টু বুদ্ধি মাথায় জাগে, এই মেয়েটার চেহারা দেখবে। তার মাকে বলে যে মা আমি এই মেয়েটার চেহারা দেখব। মা বলে না, এটা তো উচিত না, যিনি খাস পর্দা করেন তার অনুমতি ছাড়া তো এভাবে চেহারা দেখা যাবে না। তখন ওই ছেলে বলছে যে মা আমি দেখতেই চাই, কারণ আমার বিয়ে শাদী পরে করতে হবে। যদি এই মেয়েটাকে দেখে আমার ভালো লাগে, আমি পরবর্তীতে এই মেয়েটাকে বিয়ে করার কথা চিন্তা করতে পারি, যদি তোমারও ভালো লাগে। এদিকে এই খালা তো আগে থেকেই মেয়েটাকে দেখেছিলেন, অর্থাৎ মেয়েটা যখন গিয়েছে তখন সে তো তার আরেকজন নারীর সামনে তো মুখ খুলবেনি। তো মেয়েটার চেহারা ভালো ছিল, তখন ওই খালা চিন্তা করছেন ঠিক আছে ছেলেটা দেখুক, কিন্তু এভাবে তো হুট করে এই মেয়েটাকে বলা যায় না যে আমার ছেলে বিয়ে শাদীর চিন্তাভাবনা পরে করবে, তুমি একটু মুখটা খোলো, ছেলেটা দেখুক। এটা তো আসলে শোভনীয় হয় না। এই জন্য ওই খালা একটা কৌশল অবলম্বন করেন, সেটা হচ্ছে যে ওই খালা বলেন যে এই মহিলা শিক্ষক আর ইয়াসমিন যখন একটা রুমে খাওয়া দাওয়া করবে তখন তো মুখ খুলেই খেতে হবে, তখন তুমি দূর থেকে একটু দেখে নিও। এখন সেই অনুযায়ী সেই কাজটা হয়ে গেছে। এই সিফাত তখন বলে যে মা আমি এখনই বিয়ে করব, এই মেয়েটাকে আমি এখনই বিয়ে করব, তুমি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দাও। তার মা বলেন যে এখন তো আসলে এটা সম্ভব না, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, আর মেয়েটাও তো ছোট,
বয়স হয়তো বা 14-15 বছর বয়স, এখন তো এটা সম্ভব না। এই সিফাতের বাবা ছিলেন মালয়েশিয়া প্রবাসী। এক ছেলে, এদিকে ছেলে এমন বায়না ধরছে, তখন কি আর করা। পরদিন এই খালা গিয়ে ইয়াসমিন আপুর শিক্ষক এবং ইয়াসমিন আপুকে সামনে রেখেই তার ছেলের এই ইচ্ছার কথা যখন বলেছেন, তখন এই ইয়াসমিন আপু কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন। ওই মহিলা শিক্ষক বলছেন যে, খালা আপনার বাসায় আসলাম, তো এইভাবে হুট করে এরকম একটা প্রস্তাব আপনি দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এই মেয়েটার মা বাবা শুনলে আমাকে কি মনে করবে? বিষয়টা তো আসলে কেমন হয়ে গেল। এটা পরবর্তীতে দেখা যাবে, এটা নিয়ে আপনারা আগায়েন না, আপাতত এই পর্যন্তই থাক। এদিকের ভেতরে যে এত কিছু হয়ে গেছে, ওই মহিলা শিক্ষক তো আর জানেন না যে এই ছেলে গোপনে দেখে নিয়েছে। এদিকে ওনারাও ওখান থেকে চলে আসছেন মাদ্রাসায়, সব কিছু ঠিকঠাক মতো চলছে, ইয়াসমিন আপু লেখাপড়া শুরু করেছেন। এর কিছুদিন পর থেকে, অর্থাৎ সপ্তাহখানেক স্বাভাবিক থাকার পর থেকে ইয়াসমিন আপু খুবই অসুস্থ হয়ে পড়েন। বমি, মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা, জ্বালাপোড়া করে, গলা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা। তো পরিবারের সদস্যরা মনে করেছেন যে ও তো আসলে সচরাচর বাইরে কোথাও যায় নাই এভাবে, হয়তোবা বেশ কয়েকদিন বাড়ির বাইরে ছিল, তা আসার পর থেকে অসুস্থতা দেখা দিয়েছে, এটা স্বাভাবিক। তো ওনারা তো ওষুধ খাইয়ে দিয়েছেন, মাদ্রাসা থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। ইয়াসমিন আপু বাড়িতে এসে ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু না, কোনো সমস্যার সমাধান হয় না। দিন দিন আরও অবনতি হচ্ছে। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনো কিছুই হয় না। একদিন রাতে ইয়াসমিন আপু তার মাকে বলেন, মা, ওই 4 হাতের ওই প্রাণীটা আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, এই বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এই কথা যখন তার মা শুনেছেন, তখন তার মা, উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, ও এই কথা বললো কেন? যেহেতু ওনারা খুবই রক্ষণশীল মুসলিম পরিবারের সদস্য ছিলেন, ওনারা প্যারানরমাল বিষয়গুলোকে একদম স্বাভাবিকভাবে নিতেন না, বিষয়গুলোকে ওনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করতেন। ওনার মা তখন, অর্থাৎ ইয়াসমিন আপুর মা তখন তার ছেলে, এই যে খাইরুল, তার ছেলেকে খবর পাঠান যে একটু তাড়াতাড়ি বাড়িতে আইতো। উনি তো বাড়িতে আসছেন, তখন তো মোবাইল ফোন এরকম হাতে হাতে এরকম আসেনি। উনি বাড়িতে আসার পর উনি সব কিছু শুনলেন। আসার পর তার মাকে তো উনি রাগারাগি করতেছেন যে ওর যে এই সমস্যা, আমাকে আগের থেকে জানাও নাই কেন? টানা বেশ কয়েকদিন সমস্যা, ডাক্তার দেখাইছে, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। তখন ওনার মা বলছেন যে আসলে আমরা তো মনে করছি যে এমনি পেট ব্যথা, তারপরে মাথা ব্যথা, গলা ব্যথা, এগুলো ডাক্তারি সমস্যা, একটা জায়গায় ঘুরতে গেছিল, আসছে, তারপর থেকে সমস্যা শুরু হয়েছে, এই জন্য তো আমি এরকম গুরুত্ব নিয়ে তোকে খবর পাঠাতে বলি নাই, তুই লেখাপড়া করতেছিস কর, এটা নিয়ে দুশ্চিন্তার দরকার নেই। কিন্তু এখন যেটা ঘটলো তাতে তো আমাদের অন্যরকম চিন্তা হচ্ছে। এরপর ইয়াসমিন আপু ওই যে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, একটা কথা বলেছেন 4 হাতের একটা প্রাণীর কথা, উনি তখন বুঝতে পারলেন বিষয়টা স্বাভাবিক না। তখন ইয়াসমিন আপুর যে ভাই, এই খাইরুল হুজুর, উনি মাদ্রাসায় ফিরে এসে তার একজন ওস্তাদ, যার নাম হচ্ছে অলিউল্লাহ, তাকে ডেকে ওনাদের বাসায় নিয়ে যান। ওই হুজুর এসে কিছুই ধরতে পারেন না, বলে যে না, তো আমার তো মনে হয় না তাকে কোনো জিন আসর করছে, জিন ঘটিত কোনো সমস্যা আছে, ভালো করে ডাক্তার দেখান। ওই সময় জামালপুর জেলায় এমন কোনো ভালো ডাক্তার ছিল না যাকে এই ইয়াসমিন আপুকে দেখানো হয়নি। একদিন রাতের বেলা, তখন খাইরুল হুজুর বাড়িতেই ছিলেন। ফজরের নামাজ পড়ার জন্য খাইরুল হুজুর উঠেছেন অজু করার জন্য। তো প্রথমে ওয়াশরুমে গিয়েছেন, তো ওয়াশরুম থেকে বের হয়ে ওই কলপারের দিকে যাবেন, এমন সময় উনি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। এটা দেখে উনি বাকরুদ্ধ হয়ে যান। উনি দেখতে পান যেই রুমে ইয়াসমিন আপু ঘুমান, ইয়াসমিন আপু তো অসুস্থ ছিলেন, মাদ্রাসায় তো তখন যেতে পারছিলেন না, তো যেই রুমে ইয়াসমিন আপু ঘুমান, ঠিক ওই রুমের দরজার বাইরে প্রায় 10-12 ফুট উচ্চতার 4 হাত বিশিষ্ট একটা প্রাণী দাঁড়িয়ে আছে। আর এই প্রাণীটা এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছে। খাইরুল হুজুর এটাও দেখতে পান এই প্রাণীটার শুধু কপালের উপরে একটা চোখ রয়েছে, এমনিতে ওর কোনো চোখ নাই। চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে, আর বাড়ির বারান্দায় যতটুকু আলো ছিল, লাইট জ্বলছিল, যতটুকু বোঝা যাচ্ছে এই অবয়বটা নীল রঙের। যখনই এটা উনি দেখেছেন, উনি তখন চিৎকার
চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান উনি ওনার বিছানায় শুয়ে আছেন। এরপর রাতে যা যা দেখেছেন বাড়ির সবাইকে খুলে বলেন। এদিকে ওই রাতের পর থেকে নাকি ইয়াসমিন আপু আর কথাই বলতে পারছিলেন না ভালো করে। ওই দিন রাতের বেলা ইয়াসমিন আপুর মা রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। তখন তিনি দেখতে পান এই খায়রুল হুজুর অর্থাৎ তার ছেলে যেই অভাবটার কথা বলেছিল সেই অভাবটা তাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখেই উনি এক সাইড দিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসেন। উনি আর চিৎকার দেন নাই, অজ্ঞান হন নাই, উনি ওইটাকে পাশ কাটিয়েই চলে আসেন। উনি ভয় পাচ্ছিলেন যে পাশ কাটিয়ে আসার সময় হয়তো বা এখন তাকে খপ করে ধরে কিনা, কিন্তু না, সেটা হয়নি। উনি বাড়িতে যখন ঢুকে পড়েছেন উনি আর এই বিষয়টা কাউকে বলেন নাই। উনি শুয়ে পড়েছেন, দোয়া দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েছেন। উনি ঘুমের ঘোরে দেখেন, অর্থাৎ স্বপ্নের মধ্যে উনি দেখেন যে ওই অভাবটা বলছে, আমাকে তো তোরা দেখে ফেলেছিস, তাহলে আমি কি চাই সেটাও জেনে রাখ। যদি তোর মেয়েকে বাঁচাতে চাস তাহলে আমি যার কথা বলবো তার সাথে তোর মেয়েকে কয়েকদিনের মধ্যে বিয়ে দিবি, তা না হইলে তোর মেয়েকে বাঁচাতে পারবি না। এটা দেখে তো উনি ধর্মর করে উঠে বসেন, হ্যাঁ এটা কি দেখলাম, ওই অভাবটাকে তো আমি স্বপ্নে দেখলাম। যেহেতু উনি ওইটাকে রাতের বেলায় দেখেছিলেন, হয়তো বা অবচেতন মনেই স্বপ্নটা দেখেছেন, এমনটাই আসলে উনি মনে করেছেন। উনি যখন এই খায়রুল হুজুরের বাবার সাথে বিষয়টা শেয়ার করেন, ওনার বাবাও জানেন যে ওই রাত্রে একই স্বপ্ন উনি দেখেছেন। তখন বুঝতে পারেন যে বিশাল একটা বিপদে ওনারা পড়ে গেছেন। সাধারণ হুজুর দিয়ে কাজ হবে না, সাধারণ হুজুরের কাজ এটা না। ওনারা তো বুঝতেই পারতেছেন না ঘটনাটা কি। ওনার হন্য হয়ে ভালো হুজুর খুঁজতে শুরু করেন। ওরা যখন হুজুর খোঁজা শুরু করে দিয়েছেন তখন মনে হয় অভাবটা বুঝতে পেরেছে, ওই অভাবটা বুঝতে পেরেছে যে এখানে ভালো করে হুজুরের খোঁজ খবর করা হচ্ছে। ওই রাত থেকেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যেত বাড়ির আশেপাশে। মনে হচ্ছে ঝড় উঠেছে, সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, যদিও বা সকালবেলায় এমন কিছু দেখা যেত না। 3-4 দিনের মাথায় তারা একজন ভালো হুজুরের সন্ধান পান, যার নাম আব্দুস সালাম আল মুজাদ্দেদি। এই হুজুরকে সবাই পীর বলেন। শীতের সময় ধান কাটার পর এই জামালপুর এলাকায় ওনাকে দিয়ে অনেক এলাকা ভিত্তিক মাহফিল করানো হতো একটা সময়। এই কুটুরিয়া গ্রামেও মাহফিল হয়েছে। প্যান্ডেলটা এই যে নাবিল ভাইয়ের বাসার সামনে করা হতো, আর হুজুর আসলে ওই ঘরে এসে বসতেন। এই পীর সাহেবের বাড়ি চীনা দুখুরিয়া। হুজুরের একটা ঘটনা অবশ্য এই নাবিল ভাই উনি নিজেও দেখেছেন। ওনার বয়স তখন 7 বছর। তখন এই নাবিল ভাইয়ের বাবা আর দাদা নাবিল ভাইকে নিয়ে হুজুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওনার মোট 12 জন হুজুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। হুজুর যেহেতু প্রতি বছর ওনাদের ঘরে আসতেন, বসতেন, হুজুরের সাথে ভালো একটা সম্পর্ক এই পরিবারের ছিল। ওনারা যখন গিয়েছেন, যাওয়ার পর 2টো মুরগি ওনাদের সামনেই জবাই করা হয়। যখন ভাত খাওয়ার সময় হয়েছে তখন দেখা যায় যে মুরগি জবাই করা হয়েছে কিন্তু 2টো, কিন্তু এই যে যারা খেতে বসেছে সবাইকেই লেগ পিস দেওয়া হয়েছে, অর্থাৎ মুরগির রান দেওয়া হয়েছে। তখন নাবিল ভাই নাকি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন যে, ও দাদা, মুরগি জবাই করলো 2টা, রান দেখি সবার পাতে, ঘটনা কি? তখন নাকি পীর সাহেব মুচকি হেসে বলেছিলেন, বাবা তুমি যদি এই কথাটা মুখ দিয়ে না বলতা তাহলে আজকে যদি আরও রান খেতে চাইতা তাহলে পারতা, কিন্তু এখন আর সম্ভব না। হুজুর এখন আর জীবিত নাই। ওনার নাতি কাউসার মুজাদ্দিদি এখন সব কিছু সামলান। তো ওনাকে যখন দেখানো হলো, ইয়াসমিন আপুকে এই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হুজুর দেখেই বলেন, ইস কতই না নিকৃষ্ট কাজ করা হয়েছে এই মেয়েটার সাথে। এই ধরনের কাজ যারা করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন। এরপর হুজুর বলেন, আপনারা আজকে আসছেন, আমার মেহমান, আপনারা আজকে আমার মেহমানদারি গ্রহণ করেন, আজকে রাতে আমার বাসায় থাকেন, আমি বিষয়টা দেখছি যে ঘটনাটা কি হয়েছে। রাতের বেলা ওনারা থাকেন। রাতে আর কোনো সমস্যা হয়নি, যেহেতু হুজুরের বাসায় আসছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সকালবেলা নাস্তা করার পর হুজুর বলতে শুরু করেন বিভীষিকাময় এক ঘটনা। হুজুর বলেন যে গতকাল রাত্রে তথ্য সংগ্রহ করার জন্য এক শক্তিশালী বন্ধু জিনকে, মানে তার সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, মানে বশীভূত করা না,
সে বিভিন্ন আমল শেখার জন্য হুজুরের কাছে আসে, একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। এই বন্ধু জিনকে উনি পাঠিয়েছিলেন। তো ওই জিনটি এসে বলে, এই যে সিফাত যে ছেলেটা, এই ছেলেটা যখন তার মায়ের কাছে বায়না ধরেছে যে এই মেয়েটাকে সে বিয়ে করবেই, তখন তার মা চিন্তা করে এই মেয়েটাকে তো বিয়ের প্রস্তাব দিতে হবে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর মেয়েটা যখন সরাসরি নাকচ করে দেয়, তখন উনি একটা কৌশল আটেন। ওই অল্প সময়ের মধ্যে কোনোভাবে ইয়াসমিন আপুর জামার একটা অংশ কেটে নিয়েছিলেন, যেটা ইয়াসমিন আপু বুঝতে পারেনি। উনি যে জামাটা পরা ছিলেন এটা না, যেহেতু উনি বেড়াতে গিয়েছিলেন, এক্সট্রা জামা কাপড় তো মানুষ নিয়েই যায়, এরকম একটা জামার আংশিক উনি কেটে নিয়েছিলেন, যেটা ইয়াসমিন আপু বুঝতেও পারে নাই, পরবর্তীতেও বুঝতে পারে নাই। আর এই টুকরাটা দিয়েই মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ভারতের বিহার থেকে কালো জাদু শিখে আসা এক হিন্দু তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এই সিফাতের মা আর সিফাত। তখন ওই হিন্দু তান্ত্রিক বলেছিলেন এই মেয়েটার একটু রক্ত লাগতো। যেহেতু রক্তটা ওনারা আর গোছাতে পারেন নাই, যার কারণে জাদুটা অতটা শক্তিশালী হয়নি। যদি একটু রক্ত পাওয়া যেত তার আঙ্গুলের বা শরীরের অন্য কোনো জায়গার, তাহলে মাত্র 13 দিনের মধ্যে দুটো ঘটনা ঘটত। এক, হয় উনি বশীভূত হয়ে সিফাতের কাছে চলে আসতেন, না হলে 13 দিনের মাথায় উনি মারা যেতেন। যেহেতু রক্তটা পাওয়া যায় নাই, তাই এই জাদুটা অতটা শক্তিশালী হয় নাই, কিন্তু যতটা শক্তিশালী হয়েছে তাতেও খুবই ভয়ঙ্কর অবস্থা। এই তান্ত্রিক জাদুর সাহায্যে ভয়ঙ্কর এক জিন, যার নাম হচ্ছে কাবিল, এই কাবিল জিনকে এই ইয়াসমিন আপুর উপর চালান করে দিয়েছে। আর মূলত জাদুটা করা হয়েছে একটা অদ্ভুত রঙের পাঙাশ মাছের উপর। হুজুর তখন বলেন যে জাদুটা নষ্ট করার একটা উপায় আছে, যদি ওই মাছটিকে হত্যা করা হয় আর যেই কাপড়টা ওই মাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে জাদু করে, ওটাকে নষ্ট করে ফেলা হয়, তাহলে এটা সম্ভব। এমন যদি হয় ওই পাঙাশ মাছের শরীর থেকে ওই কাপড়টা পড়ে গেছে পানির ভিতরে, তাতেও জাদুর কোনো ক্ষয়ক্ষতি হবে না, কেননা ওই মাছের উপরও জাদু করা হয়েছে। মাছটাকে হত্যা করতে হবে, ওই পোশাকের টুকরোটাও উদ্ধার করতে হবে, এছাড়া এটা সম্ভব নয়। জিনটা নাকি গিয়েছিল ওই মাছটার কাছে, ওই জিনটা তথ্য নিয়েছিল মাছটা কোথায় আছে, একটা নদীর ভিতরেই ছিল। তো জিনেদের যেই সোর্স রয়েছে ইনফরমেশন নেয়ার, তো ওরা পানির জিনের সাথে যোগাযোগ করেছিল, তখন তারা জানতে পেরেছিল যে এই মাছটা এখানে আছে। যখন নাকি ওই মাছের কাছে গিয়েছে, তখন দেখা যায় এই 4 হাতের ভয়ঙ্কর চেহারার এই কাবিল জিন ওই মাছের পাহারায় নিযুক্ত রয়েছে। কাবিল জিন বলে যে দেখ, এখান থেকে চলে যা, আমার কাজে বাধা দিতে আসিস না। এই কাজটা শুধু জাদুর কাজ নয়, এর সাথে আমার শক্তিশালী হওয়ার একটা সম্পর্ক আছে। এইখানে হাত দিলে কিন্তু কারো অবস্থা ভালো হবে না, চলে যা। তখন নাকি ওই জিনটা চলে আসে, কেননা ওই কাবিল জিনের সাথে মোকাবেলা করার মতো শারীরিক শক্তি তার ছিল না। উনি বেশ প্রবীণ ছিলেন, আর ওই জিনটা ছিল বেশ তাগড়া জওয়ান, অনেক শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী অন্তত, যার কারণে উনি ওই সময় তার সাথে লড়াই করার সাহস করেন নাই। উনি ওই সময় ওখান থেকে চলে আসেন। তখন হুজুর বলেন যে আপনারা এখন বাড়িতে যান না, আপনারা এখন ঢাকায় চলে যান, ঢাকায় গিয়ে অবস্থান করেন। আমি অন্য ধরনের একটা চিকিৎসা করা যায় কিনা বা কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা আমি জানাবো। ঢাকায় কোথায় যাবেন বা থাকবেন এই ঠিকানাটা হুজুরকে দিয়ে যান, যাতে করে হুজুর ইমার্জেন্সি কোনো খবর পাঠাতে পারেন। তো ওনারা তো ঢাকায় চলে আসছেন এক আত্মীয়ের বাসায়। ঢাকায় যেই আত্মীয়ের বাসায় চলে আসছেন, এই আত্মীয়ের বাসায় তাণ্ডব শুরু হয়ে গেছে ওই রাত থেকে। মনে হচ্ছে ওই বাড়ির ছাদের উপর কে যেন হাঁটছে, হুঙ্কার দিচ্ছে কেউ, তারপর অনেক ধরনের শব্দ, বাঘ গর্জন করছে। একটা সময় রাতের বেলা ঘরের মধ্যে বাঘের গর্জনের মতো আওয়াজ হতে থাকে। ওই ঘরের সবাই মনে করছেন যে তারা শেষ, তারা এবার মারা যাবে। ওই গর্জন করতে করতে একটা সময় বলে ওঠে, এই মেয়েটাকে আর বাঁচাতে পারবি না, আমি তো নিয়ে যাবই, মনে রাখিস। এটা বলতে বলতেই নাকি ইয়াসমিন আপু বিছানায় উঠে দাঁড়িয়ে গিয়েছেন। উনি বিছানায় উঠে দাঁড়িয়ে গেছেন এমনভাবে, শোয়া থেকে তো মানুষ আগে বসে তারপর দাঁড়ায়, কিন্তু না, উনি শোয়া থেকে একদম সাঁ করে দাঁড়িয়ে গেছেন। উনি নাকি দাঁড়িয়ে বলছেন যে আমি চলে যাব,
কেউ আমাকে আটকে রাখতে পারবি না। তার চোখ লাল টকটকে হয়ে গিয়েছিল। ওই সময় কিন্তু যে খায়রুল হুজুর, উনি ওই বাড়িতেই ছিলেন। ওনার বোনকে, ওনার মাকে নিয়ে আসছেন, ওনার বাবাকে নিয়ে আসছেন, মানে পারিবারিক ভাবে এইখানে অবস্থান করছেন এই আত্মীয়র বাসায় কয়েকদিন অবস্থান করার কারণ হচ্ছে হুজুরের খবর আসার আগ পর্যন্ত টানা 4 রাত সেম ঘটনা ঘটতে থাকে। ওনাদের ওই আত্মীয়রা তো ভয় পাচ্ছেন, এই কোন বিপদে পড়লাম। তবে 4 দিন পর দুপুরের দিকে একজন ব্যক্তি আসেন, হুজুর মধ্যে একজন লোক এসে বলেন যে আপনারা তো সালাম হুজুরের বাড়িতে গিয়েছিলেন, হুজুর আপনাদেরকে সালাম জানিয়েছেন, দ্রুত আমার সাথে আপনারা চলেন। তখন এই ইয়াসমিন আপুকে নিয়ে খায়রুল হুজুরের মা বাবা ওনারা রওনা দিয়েছেন ওই হুজুরের বাড়িতে। এরপর ওনারা চলে গেছেন ওইখানে অনেকটা পথ অতিক্রম করে। এশার নামাজের পর হুজুর রুকিয়া শুরু করেছেন। হঠাৎ করে ইয়াসমিন আপুর কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, একদম পুরুষালী কণ্ঠ হয়ে যায়। আর তখন ওই হুজুরকে বলে ওঠে, এই বেটা হুজুর, আমি কোনো সাধারণ জিন না, তা তো তুই বুঝতে পেরেছিস। আমাকে ডেকে একটা ভুল করেছিস, এখন আমাকে যদি কোনো প্রশ্ন করিস তাহলে আর একটা ভুল করবি। আমাকে ডাকার ভুল ক্ষমা করলেও প্রশ্ন করার ভুলটা কিন্তু আমি আর ক্ষমা করব না। হুজুরও তখন কড়া ভাষায় জানিয়ে দেন, তোদের মতো জিনদের সাথে কথা বলার মতো সময় আমার নাই, আর সেই ধৈর্য আমার নাই। তোদের সাথে ধৈর্য দেখানোর কোনো মানে হয় না। অত কথা আমি বলতে চাই না, শুধু একটা কথাই বল, এই মেয়েটাকে কি করলে ছেড়ে দিবি। তখন নাকি ইয়াসমিন আপুর শরীরে ভর করা জিনটা ধিক্কারের হাসি দিয়ে বলে, তা তো আর হবে না রে, আমাকে আনার জন্য একটা ভয়ঙ্কর চুক্তি করা হয়েছে। এই সিফাতের সাথে ইয়াসমিনের বিয়ে হলে ওদের প্রথম যে সন্তানটা হবে, এই সন্তানটাকে আমি নিয়ে যাব। তখন 100তম সন্তান বলি দেওয়ার কাজ আমার পূর্ণ হবে। আমি এর আগে এরকম 99টা কাজ করেছি। 100তম যখন বলি আমি দিতে পারবো, তখন আমি আর অনেক শক্তিশালী হয়ে যাব। এখন এইটা আমার শক্তিশালী হওয়ার সাথে প্রশ্ন হয়ে গেছে। আমি তো কোনোভাবেই যাব না রে, কোনোভাবেই যাব না। তখন হুজুর বলেন যে ঠিক আছে, দেখি তুই কি করতে পারিস আর আমি কি করতে পারি। ওই জিনটা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিল। হুজুরও প্রতিটা কথার খুব কড়া জবাব দিচ্ছিলেন, কোনো ধরনের কোনো নমনীয়তা হুজুর প্রকাশ করেননি। একটা পর্যায়ে জিনটা বলে, ঠিক আছে যা, তোর কাছে 2 দিন সময় আছে, যদি পারিস মেয়েটাকে বাঁচিয়ে নে। আসলে হুজুর এটাই চাচ্ছিলেন, জিনেরা যতই শক্তিশালী হোক, তাদের কথাবার্তার ভিতর দিয়ে কখনো কখনো এমন কিছু তথ্য বের করে আনা যায় যার মাধ্যম দিয়ে অনেক কিছু বোঝা যায় যে আর কয়দিন সময় হাতে আছে। ওই জিনটা ভুল করে বলে ফেলে আর মাত্র 2 দিন সময় হাতে আছে, পারলেই মেয়েটাকে বাঁচা আমার হাত থেকে। তখন হুজুর বুঝতে পারেন 2টা দিন কিন্তু ওনার জন্য আল্লাহর রহমতে অনেক সময়। উনি এরকমই চিন্তা করেছিলেন আর কি। উনি তখন ওই জিনটাকে ছেড়ে দেন, জিনটা চলে যায়। উনি ওখানে ওই জিনটাকে আটক করার বা হত্যা করবার কোনো চেষ্টা করেননি, ছেড়ে দিয়েছেন। এরপর হুজুর ইয়াসমিনাপুর পরিবারকে বলেন যে আপনারা ঘুমান, আমি ঘুমানোর ব্যবস্থা করতেছি, ইনশাল্লাহ আগামীকাল সকালে ভালো খবর শুনতে পাবেন। এরপর সকালবেলা দেখা যায় ইয়াসমিনাপুর শরীরটা অনেকটাই হালকা লাগছে, উনি অনেকটাই স্বাভাবিক। এরপর হুজুর আবার সবাইকে ডেকেছেন, নাস্তা পানি করছেন একসাথে। তখন বেশ কিছু অবাক করা তথ্য দেন। হুজুর বলেন যে ওনার যে বন্ধু জিনটা ছিল, ওই জিনের আবার এক বন্ধু ছিল। সেই বন্ধু জিন অত্যন্ত পরোপকারী, মানুষ জিন উভয়েরই খুব সাহায্য করে, খুব এলেম কালাম সম্পন্ন, এবং সে ভয়ঙ্কর দ্রুতগতি সম্পন্ন একটা জিন। এমন দ্রুতগতির জিন কোটিতে একজন হয়ে থাকে। তারা দীর্ঘ সাধনার মাধ্যম দিয়ে এই বিদ্যাটা অর্জন করে। সুলাইমান আলাইহিসসালামের সময়ে যেই জিনটা বলেছিল যে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসের সিংহাসন সে এনে দেবে সুলাইমান আলাইহিসসালাম বসা থেকে দাঁড়ানো এই সময়ের মধ্যে, তাহলে কত দ্রুত গতিতে সে যাবে। প্রায় 2500 কিলোমিটারের উপরে অতিক্রম করে আসা যাওয়া করতে হবে। এইরকম দ্রুতগতির জিন কিন্তু তখনও ছিল। এই দ্রুতগতি এটা কিন্তু সব জিনের সমান হয় না। তারা সাধনা করে
অর্জন করে এটা। এই জিনটা অত দ্রুতগতির না হলেও এর যে ক্ষিপ্রতা ছিল, এইটা বর্তমান জামানায় কোটিতে একজন জিনের মধ্যে পাওয়া যেতে পারে। সেও এরকম আধ্যাত্মিক সাধনার মাধ্যম দিয়ে এই ক্ষিপ্র গতি অর্জন করেছে। সে এত দ্রুত গতিতে আসা যাওয়া করতে পারে এবং কোনো জিনিসকে চোখের পলকে জিনেদের সামনে থেকেও নিয়ে চলে আসতে পারে, এটা জিনেরও টের পায় না, সে যত শক্তিশালী জিনই হোক না কেন। এই জিনটাকে ইয়াসমিন আপুর অবস্থা সম্পর্কে বলা হয়। তখন নাকি ওই জিনটা বলে যে আমি কিন্তু কারো উপকারের বিনিময় নেই না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, সুতরাং আমাকে কোনো বিনিময় দেয়া যাবে না। তখন নাকি ওই বন্ধু জিন বলেছে ঠিক আছে, তোমাকে কোনো বিনিময় দেওয়া হবে না, তুমি মেয়েটার জীবনটা বাঁচানোর জন্য সহযোগিতা করো আল্লাহর ইচ্ছায়। তখন ওই জিনটা রাজি হয়েছিল। ওই জিনটা নাকি এমন ক্ষিপ্র গতিতে গিয়ে ওই মাছটাকে নিয়ে এসেছিল, মাত্র 2 মিনিট নাকি সময় লেগেছিল। হুজুর বলেছিলেন যে হুজুরের কাছে জিনটা আসে, সালাম দেয়, এরপর চলে যায়, মাত্র 2 মিনিটের মধ্যে ওই জিনটা ওই মাছটা নিয়ে হুজুরের সামনে ধপাস করে ফেলেছে। ওই মাছটা শরীর দিয়ে তখনও নদীর পানি পড়ছে, সে ছটফট করছে। তখন হুজুর দেখতে পান ওই মাছের গলার সাথে খুব টাইট করে সুতা দিয়ে একটা কাপড় বাঁধা। হুজুর তখন বিসমিল্লাহ বলে কাপড়টা খুলে ফেলেন, কাপড়টা ধ্বংস করে দেন এবং ওই মাছটিকে হত্যা করেন নির্দিষ্ট রুকিয়া করে। এরপর এই জাদুটা কেটে যায়। এই সময়ের মধ্যে যে এত কিছু হয়ে গেল, কাবিল জিন নাকি টেরই পায় নাই যে এই ঘটনা ঘটে গেছে। আর যখন এই জাদুটা কেটে গেছে, তখন কাবিল জিনও এই জাদু থেকে মুক্ত হয়ে গেছে। তখন ওর আর কোনো কিছু করার ক্ষমতা এখানে ছিল না। এদিকে যখন জাদুটা কেটে গেল, হুজুর ওই জিনকে নাকি মিষ্টি আর দই অফার করছিলেন। ওই জিন তো কিছুতেই খাবে না, বলে না আমি তো উপকারের কোনো বিনিময় নেই না, আমি তো শুরুতেই বলছিলাম যে আমি কোনো উপকারের বিনিময় নিই না, এই মিষ্টি আর দই খেলে তো এটা বিনিময় হয়ে যাবে না, আমি পরকালে আল্লাহর কাছ থেকে কী নিব, আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। তখন নাকি ওই যে বন্ধু জিন উনি অনুরোধ করেছিল যে নাও, এটা আসলে বিনিময় না, কোনো একজন সম্মানী ব্যক্তির বাড়িতে যদি আর একজন সম্মানী ব্যক্তি আসে সে তো মেহমান হয়ে যায়, বা কারো বাড়িতে যদি অন্য কেউ আসে তো মেহমান হয়ে যায়। মেহমানের আপ্যায়নের তো একটা ব্যাপার থাকে, এটা তো একটা সুন্নাহ, এটা তো নিষেধ করতে হয় না, তোমাকে তো অন্য কোনো কিছু দিচ্ছে না, জাস্ট তুমি আসছো, তোমাকে মেহমানদারি করতে চাই, এটা খাও। তখন নাকি ওই জিনটা বেশ চিন্তাভাবনা করার পর মিষ্টি আর দই গ্রহণ করেছিলেন, খেয়েছিলেন হুজুরের সামনেই। এরপর ওনারা সালাম দিয়ে চলে যান। এরপর থেকে তো আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গেছেন, ইয়াসমিন আপু আর কি, উনি সুস্থ হয়ে গেছেন। তো যেই হুজুর উনি সমাধান এই কাজটা আল্লাহর ইচ্ছায় করেছিলেন, উনি 7 বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যে ইয়াসমিন আপু, উনি বর্তমানে ওনার স্বামীর সাথে সৌদি আরবে রয়েছেন, ওনার 2টি পুত্র সন্তান আছে, তারাও হাফেজে কোরআন হয়েছে মাশাআল্লাহ।